করোনায় আরো 5 জনের মৃত্যু, 24 ঘন্টায় নতুন আক্রান্ত 418 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 122 জন। সীমিত আকারে খুলল অফিস, আদালত, কারখানা, মহাসড়ক ও ফেরিঘাটে ফের ঢাকামুখী মানুষের স্রোত। লকডাউন মানছেন না অনেকেই, খাবারের অভাবে বের হচ্ছে মানুষ, সিলেটে ট্রাক থেকে ত্রাণের চাল লুট। দৈনিক আয় বন্ধ, পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে নিম্ন আয়ের মানুষ। রমজানের শুরুতেই আকাশচুম্বী নিত্যপণ্যের দাম, সরবরাহে ঘাটতি না থাকলেও আছে নানা অজুহাত। লকডাউনের ধাক্কা লাগতে পারে রাজশাহীর আমের বাজারে, হাজার কোটি টাকার পণ্য নিয়ে লোকসানের শঙ্কায় চাষিরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি সজল দাস। দেশে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো 5 জনের মৃত্যু হয়েছে, আর 3690 জনের নমুনা পরীক্ষা করে নতুন করে 418 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 473টি নমুনা, এবং এই নমুনার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে 418 জনের মধ্যে। এ পর্যন্ত কোভিড-19 5416 জন। আমরা এ পর্যন্ত পরীক্ষা করেছি 46,589 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো 5 জন, এবং এ পর্যন্ত 145 জন। সুস্থ হয়েছেন 9 জন, এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 122 জন। সাধারণ ছুটির মেয়াদ পেরোনোর আগেই আজ থেকে খুলতে শুরু করেছে সরকারি অফিস, পোশাক শিল্প সহ বেশ কিছু কারখানা। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, মানুষের জীবন মান রক্ষা এবং জরুরি প্রয়োজন মেটাতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সেবা দিচ্ছেন তারা। আর জনপ্রশাসন সচিব জানিয়েছেন, জরুরি প্রয়োজন দেখা দিলে সরকারের যে কোনো মন্ত্রণালয়, বিভাগ কিংবা অধিদপ্তর তাদের অফিস সীমিত পরিসরে খুলে দিতে পারে। বিস্তারিত তানজির মেহেদির রিপোর্টে। প্রাণনাশী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 26শে মার্চ থেকে বন্ধ করা হয় সারা দেশের সরকারি বেসরকারি অফিস। শুরু হয় অঘোষিত লকডাউন। গত বৃহস্পতিবার চতুর্থ দফায় শর্ত সাপেক্ষে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয় 5ই মে পর্যন্ত। তবে জরুরি সেবায় জড়িত সব মন্ত্রণালয়, বিভাগকে সীমিত পরিসরে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 18টা নয়, প্রথমে আমরা যেটি দিয়েছিলাম ওইটি আমরা সংশোধন করে এখন বলেছি জরুরি কাজের সাথে সম্পৃক্ত যারা, তার সীমিত আকারে সেই সমস্ত মন্ত্রণালয় তাদের অফিস একেবারে কেন্দ্রীয় পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে খোলা থাকতে পারবে। চিরাচরিত ব্যস্ততা দেখা না গেলেও খোলা ছিল সচিবালয়। জরুরি সেবার সঙ্গে যুক্ত সবাই এসেছিলেন অফিসে, বাদ পড়েননি মন্ত্রীরাও। করোনা দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি রাখছেন তারা। দেশের মানুষের জীবনযাত্রার মানকে সমুন্নত রাখা এবং যতটুকু সম্ভব আপনার মানুষের এই সমস্ত ভাইরাসজনিত কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার প্রতিনিধিরা কাজ করছেন। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতির দৃশ্যত কোনো উন্নতি দেখা দেয়নি। সংক্রমণ ঝুঁকির মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের শতাধিক পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছেন, বিদেশি ক্রেতাদের চাহিদার যোগান এবং রপ্তানি বাণিজ্য চালু রাখতেই এই সিদ্ধান্ত। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি যে ওয়ার্কারদের সবাইকে এই যে মাস্ক ব্যবহার করার জন্য হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছি এখানে নিচে। আমরা যথেষ্ট চেষ্টা করব নিজেরা একটু সচেতন থাকার এবং সবাইকে সচেতন রাখার। অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের চটের ব্যাগের যোগান দিতে খুলনায় আংশিক খোলা হয়েছে রাষ্ট্রায়ত্ত 8টি পাটকল। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এদিকে পোশাক কারখানাগুলো আংশিক খোলার খবরে রাজধানীর প্রবেশ মুখগুলোই এখন মানুষের ভিড়। সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে হাজারো মানুষের ভিড় দেখা যায় ঢাকায় আসার জন্য। এদের বেশিরভাগই শ্রমজীবী, কাজ করেন ঢাকা ও আশপাশের তৈরি পোশাকের কারখানায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের
বিভিন্ন জেলায় এই মানুষগুলো সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকা ছাড়েন। নৌপুলিশ জানায় রোববার সকালে ঢাকামুখী মানুষের ভিড় ছিল বেশি। বেশ কয়েকটি ফেরিতে করে তারা নদী পার হন। মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে সেনাবাহিনী ও পুলিশ শ্রমিকদের পরিচয় নিশ্চিত করে ফেরিতে তুলে দেয়। তবে গণপরিবহন না থাকায় শিমুলিয়া ঘাটে পৌঁছে বিপাকে পড়তে হয় শ্রমিকদের। এদের অনেকে হেঁটে, কেউ বেশি ভাড়ায় মিশুক, অটোরিকশা ও মোটরসাইকেলে রওনা হন গন্তব্যের উদ্দেশ্যে। গার্মেন্টস ও অফিস খোলার খবরে আবারও ঢাকামুখী হয়েছে মানুষের স্রোত। তবে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তি নিয়ে ফিরতে হচ্ছে মানুষকে। এ বিষয়ে জানাতে আশুলিয়া ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা ও আব্দুস সামাদ সাইম। শুরুতেই আশুলিয়া থেকে নাজবুল হুদা যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। নাজবুল, আশুলিয়া এলাকায় ভিড় কেমন দেখছেন সাধারণ মানুষের, ঢাকামুখী সাধারণ মানুষের? নাজবুল। ধন্যবাদ সজল। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার ইপিজেড এলাকার সামনে। সেখানে কিন্তু আপনারা দেখছেন যে গতকালকে বিজেপির নেতার যে পোশাক কারখানা খুলে দেওয়ার মানে আংশিক অর্ডার হওয়ার পরপরই কিন্তু রাতেই শ্রমিকরা পায়ে হেঁটে, কেউ বেশি ভাড়া দিয়ে রিক্সা এবং কেউ বিভিন্ন পরিবহনে কিন্তু তারা আসতে শুরু করেছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর লোক কিন্তু আসছে এবং এখানে যে পোশাক শ্রমিক তারা কিন্তু তাদের যে কাজের জন্য কিন্তু যেই করোনার যে ভয় সেটা কিন্তু তারা মানছেন এবং যে চাকরি বাঁচায় রাখার জন্য সামনে ঈদ, তারা কিন্তু চাকরি করার জন্য এবং কারখানার থেকে কিন্তু শ্রমিকগুলি তারা কাজ করছে এবং সেই শ্রমিকগুলি আপনারা দেখছেন যে কেউ কেউ বাসও চলছে। আমরা রোডে আপনারা দেখছেন যে এই যে বাসে করে কিন্তু পোশাক শ্রমিকদেরকে নিয়ে আনা হচ্ছে এবং সে কারণে কিন্তু তারা সেখান থেকে আপনাদের মানে 2টি ইপিজেড রয়েছে, এছাড়াও বাইরের প্রায় 135টি পোশাক কারখানা সেগুলি কিন্তু চালু রয়েছে। ইপিজেড ছাড়াও কিন্তু যে 135টি পোশাক কারখানার যে আজকে পুরাদমে অনেকেই এখনও পুরাপুরি আসেনি, কিন্তু তারপরেও কালকে রাতে কিন্তু তারা পায়ে হেঁটে, কেউ রিক্সায়, কেউ ভ্যানে, কেউ বা আবার মানে এই যে আশেপাশের লোকজন কিন্তু তারা আসতে শুরু করেছে এবং তাদের আসলে যে চাকরি সেটা কিন্তু চাকরি বাঁচানোর জন্যই কিন্তু তারা এটা করছে এবং জীবনের যে প্রয়োজন, যে জীবনের যে তাগাদা, সেটার কারণেই কিন্তু বৃষ্টির মধ্যে অনেকেই কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে যে তারা পায়ে হেঁটে কিন্তু আসছে এবং আজকে কিন্তু 2টি রমজান চলছে এবং এই রমজানের মধ্যে কিন্তু তারা এই যে কারখানার যে শ্রমিক তারা কিন্তু কাজ করছে এবং এখন কিন্তু কারখানা বিশেষ করে ছুটি হয়ে যাচ্ছে, যার কারণে পোশাক কারখানার শ্রমিক কিন্তু আসছে এবং অনেকেই কাজ করছে। অনেকেই ফ্যাক্টরিতে আমরা দেখছি যে তারা কিন্তু কাজ করছে। এই যে শ্রমিকগুলি বৃষ্টিতে ভিজে কিন্তু তারা আসছে। আমি একটু কথা বলতে চাই এখানকার যারা শ্রমিক তারা রয়েছে, যারা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের ফ্যাক্টরি কি কাজ চলছে? হ্যাঁ, কিছু কিছু লোকের চলছে। কোন ফ্যাক্টরি? ইজিএমসিএল। আজকে কতটুক শ্রমিক ছিল, কত অংশ শ্রমিক ছিল? আপনার মনে হয় লাইন চলছে হলো 3 ফুলের একটা করে লাইন চলছে, তার মানে লোকজন আসতে শুরু করছে, মানে 1 ফুলের 3 মানে 1 লাইন করে চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছে যে পুরাপুরি কারখানায় যারা শ্রমিক তারা কিন্তু পুরাপুরি না থাকলেও কিন্তু অনেক অংশেই কিন্তু তারা কাজ করছে এবং অন্য অন্য ফ্যাক্টরিতে কিন্তু আপনার 80-90-85% শ্রমিক তারা কাজ করছে। এই ছিল আমার কাছে সজল আশুলিয়ার শিল্প অঞ্চলের পোশাক শ্রমিকদের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে সজল। নাজবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজবুল হুদা। এবারে আমাদের সহকর্মী আব্দুস সামাদ সাইম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে। সাইম, সিরাজগঞ্জে কি অবস্থা দেখছেন? রাস্তায় যানবাহন রয়েছে কি? ধন্যবাদ সজল। আপনি জানেন যে করোনার প্রভাব ঠেকাতে সারা বাংলাদেশ কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, পাশাপাশি যে গণপরিবহন, ব্যবসা বা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করা হয়েছে। কিন্তু সম্প্রতি গার্মেন্টস খোলার কারণে কিন্তু উত্তরবঙ্গের যে 16টি জেলা আছে সেই 16 জেলার মানুষ কিন্তু আসলে মূলত ঢাকাতে গার্মেন্টসে অনেকাংশ কাজ করে। এই গার্মেন্টস খোলার কারণে তারা কিন্তু আসলে ঢাকামুখী হয়ে যাচ্ছে, কিন্তু গণপরিবহন যে আছে সেটা বন্ধ থাকার কারণে কিন্তু আসলে মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছে। অনেকে পায়ে হেঁটে
কিংবা রিক্সা ভ্যানে অতিরিক্ত ভাড়া গুনে কিন্তু তারা ঢাকার দিকে রওনা দিচ্ছে। আমি প্রায় 2 ঘন্টা মহাসড়কের পাশ দিয়ে ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায় এই সমস্ত শ্রমিকরা কিন্তু জটলা বেঁধে আছে যে কোনোভাবে তারা কোনো ট্রাকে বা অন্য কোনো যানবাহনে তারা যেতে পারে কিনা সেই অপেক্ষা কিন্তু তারা রয়েছে। আমি একটু কথা বলবো যে যারা ঢাকামুখী গার্মেন্টস শিল্প রয়েছে তাদের শ্রমিকরা, তাদের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন? আমি গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে এসেছি। সকালে 9টায় বের হয়েছিলাম, আমার অফিস খুলছে আর কি। তো গত 2 মাসে বেতনও পাই নাই, তো মূলত টাকা পয়সার সমস্যার কারণে বাড়ি থেকে রওনা দিছি। যেভাবে হোক অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্নভাবে ভাড়া কালেকশন করিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে আসছি, তবু এখন পর্যন্ত গন্তব্যস্থানে পৌঁছার কোনো ব্যবস্থায় পারছি না। আমি এই পর্যন্ত গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে পায়ে হেঁটে রিক্সা ভ্যানে কাভার ভ্যানে অনেকভাবে পর্যাপ্ত পরিমাণ টাকা খরচ করিয়া বর্তমানে আমি ওই সিরাজগঞ্জ নদীর পূর্ব পাশে আছি, যমুনা সেতুর পাড়ে। এখানে এসে এমন অবস্থানে পড়ছি, আমি ঢাকাও যেতে পারতেছি না, বাড়ির দিকেও যেতে পারতেছি না, আমার পকেটের টাকা পয়সা প্রায় শেষের দিকে। এমন তো অবস্থায় আছি, আমরা শুধু আমি না, এরকম হাজার হাজার লোক রাস্তায় দাঁড়ায় অনেকে অপেক্ষা করতেছে। অনেকে হয়তো কথা বলার সুযোগ পাচ্ছে, অনেকে পাচ্ছে না, কারো বেশি সমস্যা, হয়তো লজ্জাও কেউ বলতেছে না। আমি তার মধ্যে একজন একই অবস্থায় আছি। ধন্যবাদ আপনাকে। সজল, আপনি শুনছিলেন যে এই সমস্ত গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা ঢাকার দিকে রওনা হচ্ছে। সিরাজগঞ্জে এসে কিন্তু তারা আরও ভয়াবহ বিপদে পড়েছেন, যানবাহন ছাড়া কিন্তু সেতু পার হতে পারবে না, সেজন্য কিন্তু মূলত আরও বেশি সমস্যায় রয়েছেন। তো তাদের যে দাবি, সরকার যেহেতু গার্মেন্টস খুলেছে, তেমনি সীমিত পরিমাণ যদি গোরোপণ ফুলে দিয়ে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা হতো তাহলে তাদের অনেকটা উপকার হতো। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ মহাসড়ক থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, সজল আপনার কাছে। সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আব্দুল সামাদ সাহেব যুক্ত হয়েছিলেন সিরাজগঞ্জ থেকে, জানাচ্ছিলেন ঢাকামুখী মানুষের খবর। করোনা পরিস্থিতিতে সরকারের সাধারণ ছুটি ঘোষণার প্রায় 1 মাস পর দেশের বিভিন্ন অঞ্চলের চিত্র অনেকটাই পাল্টে গেছে। দেশজুড়ে ঘরে থাকার নির্দেশনা এবং বেশিরভাগ জেলায় লকডাউন ভেঙে সাধারণ মানুষ এখন রাস্তায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নানা অজুহাত দিচ্ছেন তারা। এই অবস্থায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি উদ্যোগ কতটা কাজে আসবে তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। সচেতনরা বলছেন, জনগণ নিজে থেকে সতর্ক না হলে সরকারের কোনো উদ্যোগই পুরোপুরি সফল হবে না। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই চিত্র দেশের বিভিন্ন এলাকার। এসব এলাকায় এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, বাড়ছে সামাজিক সংক্রমণও। তবুও সরকারি নির্দেশনা মেনে চলার বালাই নেই কোথাও। চট্টগ্রামে বৃষ্টির মাঝেই সামাজিক দূরত্বের নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হন সাধারণ মানুষ। এদের কেউ প্রয়োজনে, কেউ বা অপ্রয়োজনে। বেশি ভিড় দেখা গেছে হাটবাজার ও ফুটপাতে বিভিন্ন পণ্যের দোকানে। আইনশৃঙ্খলা বাহিনীর নানা পদক্ষেপের পরও এমন পরিস্থিতি উদ্বেগের কারণ হয়েছে চট্টগ্রামের সচেতন নাগরিকদের মাঝে। খাবার যেহেতু চলে গেছে, আমাকে খাবার কিনতে হবে। এখন আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা আর কোনো দিক সহায়তা পাচ্ছি না। খুলনা নগরীর প্রায় সব এলাকায় জনসমাগম রয়েছে চোখে পড়ার মতো। নানা অজুহাতে রাস্তায় ঘুরছে মানুষ। যানবাহন এতদিন কম থাকলেও রোববার প্রায় সব ধরনের বাহন দেখা যায় রাস্তায়। এদিকে বহিরাগতদের প্রবেশ এখনও নিয়ন্ত্রণ করা যায়নি নগরীতে। সরকারি কর্মকর্তারা বলছেন, করোনা সংক্রমণ বাড়লেও মানুষের মাঝে সচেতনতা কম। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মানার ক্ষেত্রেও রয়েছে উদাসীনতা। সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব কিংবা শারীরিক দূরত্ব না মেনেই চলছে কেনাকাটা। শহরের পাশাপাশি গ্রামেও নির্দেশনা মানার বালাই নেই। অনেক জায়গায় আড্ডায় মেতে উঠতে দেখা গেছে কর্মহীন মানুষকে। স্থানীয়রা বলছেন, পেটের দায়ে কিংবা জরুরি প্রয়োজনেই আইন ভাঙছেন তারা। বাজারে এসে দেখা যায় যে অনেকে গায়ের সাথে গাও লেগে যায়। আবার আমরা অনেকে চেষ্টা করি যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। এখন যদি আমি মানি কিন্তু মানুষজন যদি কাছ দিয়ে যায় তাহলে আমি কি করবো এখানে? যশোর শহরের বিভিন্ন সড়কে মানুষের চলাচল অনেকটা সাধারণ দিনের মতোই। এখানে ভাইরাস সংক্রমণের ভয় নেই। রয়েছে প্রয়োজনীয় কেনাকাটা কিংবা কাজের অজুহাত। বাজারগুলো এখন লোকারণ্য থাকছে সকাল থেকেই। এই পরিস্থিতিতে চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তবে প্রশাসন বলছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে সব তৎপরতা অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিলেটের জকিগঞ্জে গোডাউনে নেয়ার পথে ট্রাক ভর্তি ভিজিএফের 570 বস্তা চাল লুট করে নিয়ে গেছে স্থানীয় জনতা। রোববার সকালে কালীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে কিছু চাল উদ্ধার করেছে। জানা গেছে, জকিগঞ্জের 3টি ইউনিয়নের ডিলারেরা ভিজিএফের 17 মেট্রিক টন চাল 10 টাকা দামে বিক্রি করার জন্য সকালে কালীগঞ্জ বাজারে তাদের গোডাউনের পথে রওনা দেয়।
সকাল 10:30টার দিকে বাজারে প্রবেশের পর স্থানীয় কিছু মানুষ ট্রাকের উপর হামলে পরে আরও প্রায় অর্ধশত মানুষ এসে ট্রাক ভর্তি চাল লুট করে নিয়ে যায়। করোনা মোকাবিলায় কার্যত সারা দেশ লকডাউন হয়ে থাকায় সাধারণ মানুষ দিশেহারা। এই অবস্থায়ও বরিশালে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে নিত্য পণ্যের দাম বাড়িয়ে চলেছেন। খুচরা ব্যবসায়ীরা দাম বৃদ্ধির দায় পাইকারি ব্যবসায়ীদের উপর চাপালেও পাইকারি ব্যবসায়ীরা দুষছেন সিন্ডিকেট ও পরিবহন সমস্যাকে। এদিকে বাজারে সকল নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে দাবি করে অযৌক্তিক দাম বৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনার প্রভাবে এমনিতেই বাজারের সব জিনিসপত্রের দাম বাড়তি, এর উপর পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আরেক ধাপ বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। করোনা হানা দেওয়ার আগে বরিশালের খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হয়েছে 30 থেকে 34 টাকা কেজি করে। করোনা এবং সবশেষ রমজানকে কেন্দ্র করে 2 ধাপ বৃদ্ধির পর এখন বরিশালের খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 46 থেকে 48 টাকায়। এছাড়া ডাল, আলু, পেঁয়াজ, তেল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চাউল হইতে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রত্যেকটাই দাম বেশি। যেই আদা আমরা কিনছি 120 টাকা 150 টাকা, সেই আদা এখন 300 টাকা। সার্বিকভাবে সবকিছু দামই একটু বেশি। এদিকে খুচরো ব্যবসায়ীরা নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির দায় চাপাচ্ছে পাইকারি ব্যবসায়ীদের উপর। অপরদিকে পাইকারি ব্যবসায়ীরা দাম বৃদ্ধির অজুহাত হিসেবে করোনার প্রভাব, পরিবহন সমস্যা সহ নানা সংকটের কথা বলছেন। নিত্য পণ্য আমদানি সরবরাহের উপরে কৃত্রিম সংকটের দাম বাড়ে কমে। খালি আপনার ছোলাটার দামটা বাজার মার্কেটে 3 টাকা বাড়ছে, 68 টাকা ছিল আর 72 টাকা বেশি। নিত্য পণ্যের পাশাপাশি রমজানকে কেন্দ্র করে বাজারে মাল্টা, আপেল, নাশপাতি, কমলা সহ বেড়েছে সব ধরনের ফলের দাম। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ফল ব্যবসায়ীরা। যারা ইম্পোর্ট করে এরা সিন্ডিকেট করে দাম বাড়ায়, মূলত কোনো মালের ঘাটতি নাই, এরা মানে দেখায় যে খুব ক্রাইসিস, মাল নাই, কিন্তু এর জন্যই দাম অনেক বাড়তি। এদিকে বাজারে সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে দাবি করে অযৌক্তিক দাম বৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। সকল ব্যবসায়ীর কাছে প্রত্যাশা করব যে এই মাহে রমজানকে কেন্দ্র করে কেউ যেন পণ্যমূল্য বৃদ্ধির চেষ্টা না করে, সেটা কিন্তু কঠোর হস্তে দমন করা হবে। বাজার স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে পণ্যমূল্য ঠিক রাখতে চট্টগ্রামের সবজি বাজারে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ভ্রাম্যমাণ আদালত কি করছে, কি অভিযান পরিচালনা করছে, কিংবা কতটুকু জরিমানা করতে পারছে, কি বলছে তারা? ধন্যবাদ সজল দাস। একটু আগে কিন্তু সবজি বাজারে কিন্তু তারা অভিযান চালানোর পর এখন কিন্তু নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেই দোকানগুলোতে কিন্তু তারা কিন্তু অভিযান শুরু করেছে। সকালবেলা আমরা আমাদের প্রতিবেদনে যেমনটা আমরা দেখেছি খাতুনগঞ্জে তাদের অভিযান, এখন কিন্তু চট্টগ্রামের আরেকটি বড় বাজার রিয়াসউদ্দিন বাজারে কিন্তু তারা অভিযান শুরু করেছে। কিন্তু আসলে যে লকডাউনের কোনো প্রভাব নেই এই বাজারগুলোতে, কিন্তু আসলে দিনরাত তারা কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এবং কি কোনো পণ্যের কোনো সংকট আমরা দেখছি না। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত বলতে জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু তারা বাজার তদারকিতে নেমেছেন। গতকালও কিন্তু আমরা দেখেছি বাজার তদারকি তারা করেছেন। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। আমরা জানতে চাচ্ছি সেনাবাহিনীকে নিয়ে কিন্তু আপনারা কিন্তু আসলে বাজার তদারকিতে নেমেছেন, কতটুকু পর্যন্ত আপনারা সফলতার মুখ দেখেছেন? আসলে রমজান মাস এলেই অনেক অসাধু ব্যবসায়ীরা রয়েছেন যারা আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে থাকেন। তারই ফলশ্রুতিতে জেলা প্রশাসক চট্টগ্রাম স্যারের নির্দেশনা রয়েছে এবং উনি জিরো টলারেন্সে রয়েছেন এই বাজারের ঊর্ধ্বগতি যাতে না হয় সেটার উপর। তো তারই ফলশ্রুতিতে আমরা জেলা প্রশাসনের 8জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজারে আমরা অভিযান চালাচ্ছি। সেখানে কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দোকানগুলো রয়েছে সেখানে আমরা অভিযান চালাচ্ছি এবং পাইকারি দোকানগুলোতে আমরা সেখানে গিয়েছি। তো আসলে সাপ্লাই যে চেনটা রয়েছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এই করোনার পরিস্থিতিও সরকার সাপ্লাই চেনটা মেনটেন করার জন্য আপনার পণ্য পরিবহন আপনার অবাধে চলতেছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা আপনার পণ্য দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করার জন্য পায়তারা করতেছে। তারই ফলশ্রুতিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা দেখেছি অনেক জায়গায় আপনার কনফিউজিং
ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য লেখা রয়েছে বিভিন্ন দোকানে, তো যার ফলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই সেনাবাহিনীর ক্যাপ্টেন রাকিব আছেন। আমরা জানতে চাচ্ছি এত চেষ্টার পরও কিন্তু দেখা যাচ্ছে যে পাইকারি বাজার যেগুলো আছে সেই বাজারে কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারছেন না কেন? আমরা রমজানের প্রথমেই দেখতে পাচ্ছি যে ক্রেতাদের কাছ থেকে অভিযোগ আসতেছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তো এর প্রেক্ষিতে সিভিল প্রশাসন আমাদের কাছে সহায়তা চেয়েছে, যার প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি। তো এখানে মূলত দেখা যাচ্ছে যে তাদের ব্যক্তিগত সচেতনতার অভাব রয়েছে এবং যে বাজারের ক্রয়মূল্য বিক্রয় মূল্য এই যে লিস্ট টাঙিয়ে রাখার কথা, যেটা দেখে ক্রেতারা দেখে কিনবে এবং তারা যেন এই ব্যাপারে কোনো ধরনের অন্য ধরনের অসুবিধা না পড়ে এবং তারা যেন সুস্থভাবে বাজারটা করতে পারে এবং সঠিকভাবে করতে পারে, এটার ব্যাপারে আমরা সবাইকে সচেতন করার জন্য চেষ্টা করছি এবং সিভিল প্রশাসনের সাথে সহায়তা করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সজলদার সাথে অবশ্য বুঝতে পেরেছেন আমরা যে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে যেমনটা বলেছে, তারা বলছিলেন আমাদেরকে কিন্তু বাজার নিয়ন্ত্রণ কিন্তু রাখতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু এই বাজারগুলো নয়, খুচরা বাজার যেখানে আছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, সেই বাজারও কিন্তু তাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি তারাও কিন্তু তদারকিতে রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি সজল দাসের কাছে স্টুডিওতে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নয়ন বড় চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন বাজার তদারকিতে প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, জানাচ্ছিলেন এ বিষয়ে আমাদেরকে। দেশ সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত দেশ সংবাদে। গাজীপুরের পৃথক স্থানে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। রোববার সকালে দক্ষিণ সালনা ও ভোগড়া এলাকায় রাস্তায় নামেন এসব শ্রমিকরা। দক্ষিণ সালনায় একটি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা সালনা শিমুলতলী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এছাড়া ভোগড়ায় একই ক্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের শ্রমিকরা অবরোধ করেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। শ্রমিকরা জানায় সাধারণ ছুটির ঘোষণায় বেতন বাকি রেখেই বাড়ি চলে যায় তারা। পরে কারখানা চালু হলে আবারও যোগ দেয়, কিন্তু এপ্রিল মাস প্রায় শেষ হলেও এখনো মার্চের বেতন পায়নি তারা। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে খুলনা নগরীর কয়েক হাজার রিকশা ভ্যান চালক। যান চলাচল বন্ধ থাকায় দৈনিক আয় রোজগারও বন্ধ। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বেসরকারি কয়েকটি সংগঠন। তবে সংকট সমাধানে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার ছোট বড় কয়েকশো বস্তিতে বাস করেন নিম্ন আয়ের প্রায় 2 লাখ মানুষ। খাদ্য সংকটে এরই মধ্যে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন অধিকাংশ বস্তিবাসী। এদের মধ্যে প্রতিদিন শহরে রিকশা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কয়েক হাজার মানুষ। তবে করোনার কারণে রিকশা বন্ধ থাকায় দৈনিক আয় রোজগারও বন্ধ হয়ে গেছে। তাই দিন যত গড়াচ্ছে দুর্ভোগ আরও বেশি হচ্ছে অসহায় এই মানুষগুলোর। কাজ কাম নাই, তারপরে রিক্সা ভাড়া নাই, হাওয়া ছাড়ে পুলিশে পিড়ায়। বাইরে দিকে খুব কষ্ট করে দিন যাচ্ছে ছেলেপিলিকে। এই রিক্সা চালাতে পয়সা করে আমি 3-4 জন লোক সংখ্যা তো চালাতেই পারতেছি না। এদিকে করোনা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংগঠন খুলনা ব্লাড ব্যাংক এবং খুলনা ফুড ব্যাংকের সদস্যরা। আজকের যে উদ্যোগটা, এটা হচ্ছে আমরা সবজি আর খাবার এগুলো একদম নিম্ন আয়ের মানুষের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। রিকশালারা পাবে, আবার মধ্যবিত্ত আয়ের লোকজনও পাবে, পথচারীরা যদি কেউ নিতে ইচ্ছুক থাকে তারা পাবে। আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা সবটুকু নিংড়ে দেওয়ার চেষ্টা করছি। তবে বস্তিবাসীর প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল হওয়ায় কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা ভাইরাসের কারণে ধস নেমেছে দেশের পোলট্রি শিল্পে। মুরগির মাংস ও ডিমের দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে সাতক্ষীরার ছোট বড় প্রায় 3000 খামারির। তাই পোলট্রি শিল্পকে বাঁচাতে খামারিদের ব্যাংক সুদ মওকুফের পাশাপাশি সরকারি প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন পোলট্রি শিল্প সংশ্লিষ্টরা। শাকিল ইসলাম জুয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরায় 7টি উপজেলায় ছোট বড় সব মিলিয়ে প্রায় 3000 পোলট্রি খামার রয়েছে। এসব খামারের উৎপাদিত মাংস ও ডিম জেলার 22 লক্ষ মানুষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। কিন্তু
করোনা ভাইরাসের কারণে পোল্ট্রি শিল্প আজ হুমকির মুখে পড়েছে। হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় এসব খামারের উৎপাদিত করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট গ্রহণ করেনি সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন করছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সরাসরি যাচ্ছি ধানমন্ডিতে। বাংলাদেশের এত বড় একটা জাতীয় দুর্যোগ, কিছু সরকারি আমলা এই দুর্যোগটাই বুঝতে পারছেন না। তারা জনগণের স্বার্থের চেয়ে ব্যবসায়ী স্বার্থটাকেই প্রাধান্য দিচ্ছেন। আপনারা জানেন গতকাল আমরা এখানে হস্তান্তরের একটা উদ্যোগ নিয়েছিলাম, এটা অনুমোদনের জন্য। এটা এখনো অনুমোদিত, আমরা একবারও বলি নেই, এখনো বলছি। এটা সরকার অনুমোদন করার দায়িত্ব হলো ঔষধ প্রশাসনের। আর দুর্ভাগ্যবশত ঔষধ প্রশাসন এমন লোকের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যারা না ফার্মাসিস্ট, না ফার্মাকোলজিস্ট, না ক্লিনিশিয়ান। তারা ফলে হচ্ছে কি, এই জিনিসগুলির গুরুত্বটা ঠিক সেইভাবে ওনারা উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন না। ওনারা সম্পূর্ণ ব্যবসায়ী স্বার্থর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। সম্পূর্ণ ওষুধের মূল্য বৃদ্ধিতে ওনাদের এই ঔষধ প্রশাসন দপ্তরের তাদের ঘুম ভাঙে না। অতীতে একটা ঘটনা বলি, যখন ডেঙ্গু এসেছিল এই দেশে, ডেঙ্গুর একমাত্রই চিকিৎসা হলো একটা প্যারাসিটামল খেতে হবে। আমরা জনস্বার্থে একটা 1 কলাম 1 ইঞ্চির বিজ্ঞাপন করতে চেয়েছিলাম, সেখানে যে প্যারাসিটামল খাবেন এবং প্যারাসিটামলের দাম 70 পয়সা, এটা 10টার দাম 7 টাকা, এর বেশি চিকিৎসাতে খরচ নেই। সেটা 6 সপ্তাহের মধ্যে এই ঔষধ প্রশাসন দপ্তরের কাছ থেকে উত্তর পাই। তা বলছে না, এটা নিয়মের বট খেলা, ওষুধের দাম দেওয়া যাবে না। জনগণকে সচেতন করাটা মনে করে যে এটা আইনের বট খেলা। যখন ওষুধের দাম লেখা থাকলে তখন জনগণ একটা সচেতন হতে পারে, একটা ট্যাবলেটে কত দাম, এটার দাম যদি 70 পয়সা হয় গণস্বাস্থ্যেরটা, আরেকটা 2 টাকার হওয়ার যুক্তি আছে কি না, দাম দেওয়া যাবে না। আপনি 2টা কাজ করতে আমাদের এখানে লিখে দেন, 6 সপ্তাহ পরে ওটা লিখে দিলেন যে আপনি প্যারাসিটামল আজকে এতটুকু বলতে পারবেন, কিন্তু কোনো কম্পারিজন দিতে পারবেন না অন্যের ওষুধের মূল্যের সাথে আপনার মূল্য। আমি কেন? কারণ এটার ফলে তাতে জনগণ সচেতন হতো, জনগণের আইডিয়া হতো ওষুধের দাম কত হচ্ছে। এই জন্য আপনারা জানেন যেভাবে ওষুধের দাম বেড়েই চলেছে, যেটা আমরা 1982 সালে যে ওষুধ নীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম, সেখানকার একটা মূল মন্ত্রই ছিল ওষুধ যেটা একটা ওষুধও একটা পণ্য, কিন্তু এটা শার্ট বা চাউলের মতো পণ্য না। এটা আপনার শার্ট, লিপস্টিক, অমুক আপনার নিজের একটা জিনিস কিনেন, তার একটা এটা বাদ বিচারের ক্ষমতা থাকে। আপনার শার্টটার এটা সুতি শার্ট না সিল্কের না, আপনি তখন আপনি বলতে পারেন এই দামটা কি হওয়া উচিত। চাউলের দাম এক জায়গায় এত বা চিনির, কিন্তু ওষুধের বেলাতে সেখানে যিনি পয়সা দেখায় উনি ওটা নিয়ন্ত্রণ। সেই জন্যই সরকারের ওষুধের মূল্য নিয়ন্ত্রণের প্রশ্ন আছে। ওটাই 1982 সনের যে ঔষধ নীতি, সেটাতে আমি এই নিয়মটা জোর করে বলেছিলাম যে জনগণকে সচেতন করার জন্যই, জনসাধারণের অধিকারকে নিশ্চিত করার জন্যই ওষুধের মূল্য সরকার নিয়ন্ত্রণ করবে। তো কতটুকু ওষুধ কোম্পানিকে একটা লাভ অবশ্যই করতে হবে, কোম্পানির লাভ ছাড়া তো হবে না, কিন্তু এই লাভটা আকাশচুম্বী হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত কালে কালে এই নিয়মটাই তারা, অন্য নিয়মটা অতটা পারে না, এই নিয়মটাই তারা, যেটা জনগণের স্বার্থ। ঠিক এই রেপিড ডট কিট গণস্বাস্থ্য ক্ষেত্র ঠিক একই তারা ঘাপলাটা করেছেন। ওনারা যেটা করছেন যে তারা আমাদেরকে পয়লা বলে এটা অনুমোদন নাই বলে আমরা আসতে পারবো না। আমরা তো বলছি না, আমরা তো বলে আপনাদের কাছে হাতে দিতে চাই যাতে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আসেন, আমাদেরকে কালকে বলা হলো যে আমরা আসবো না, আপনারা ঠিক আছে। আজকে আমরা গেলাম, আজকে গণস্বাস্থ্য থেকে ডক্টর মহিউল্লাহ, বিজন এবং ইতে সেখানে, তাও তাদের দেখেন কিরকম আমলাতান্ত্রিকতা। আমার 3 জন লোক গেছে, 2 জনকে ঢুকতে দেবে, আরেকজনকে দেবে না, অথচ বাইরের 3 জন লোককে ভিতরে বসিয়ে রেখেছেন, তাদের ব্যবসা স্বার্থ সংশ্লিষ্ট লোকজনকে ভিতরে বসিয়ে রেখেছেন। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমাদেরকে,
বাইরের লোককে। ফিরোজ উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নোয়াখালী বিশ্ববিদ্যালয়, ওনার পদমর্যাদায় ওই ডিজি সাহেবের সমতুল্য উনি। এই জাতীয় লোককেও ভিতরে ঢুকতে দেন নেই, কেননা তাদের ভয় যুক্তি তর্কে না হেরে যান। তারপরে বলতেন এইটা আপনারা ভ্যালিডেশন করে আছেন সিআরও থেকে। সিআরও কি ব্যাপার? সিআরও বলতে কন্ট্যাক্ট আপনার রিসার্চ অর্গানাইজেশন, তো তালিকাতে আইসিডিডিআরবি থেকে করাই আনেন। আমাদের আইসিডিডিআরবি তো লকডাউন, তাকে আর জাতির এই দুর্যোগের সময় তারা তো লকডাউন। তার চেয়ে এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশ, আমাদের বঙ্গবন্ধু, তাদেরকে দিয়ে দেন, বা আর্মি প্যাথোলজি ল্যাবরেটরিকে দেন, অর্থাৎ আইডিআই আছে যারা ফাংশনাল আছে। তা না, ওখানে পয়সা দিতে হবে, ওখানে কি কত লাগবে খরচ সেটা জানি না, ওনারা বাজেট দেবেন। দেখেন ব্যবসার আপনাদেরকে বুঝতে হবে কিভাবে তারা ব্যবসায়িক স্বার্থকেই করছেন। তবু আইসিডিআরবির তো একটা আছে, তার একটা প্রতিষ্ঠান আছে, একটা গবেষণাগার আছে। আর সিআরও কারা আছে, দু চারটা নাম বলি, তাইলে বুঝতে পারবেন তারা কিভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সঙ্গে রেখেছেন, তার লেনদেনের সুবিধা হয়। একটা বেক্সিমকো কনসাল্টিং ফার্ম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল না, কনসাল্টিং ফার্ম, ইমিনেন্স কনসাল্টিং ফার্ম, ল্যাবরেটরি কিছু নেই। একটা অফিসের মধ্যে একজন লোক আছে যে টাকা পয়সার লেনদেন ঠিক করে তারপরে ভাগ বাটোয়ারা করেন। এইরকম ভাবে বিভিন্ন জনকে নিয়ে তারা করেছে। এখন এটা কি করে জাতির এই দুর্যোগের সময় এই কিট, যেখানে একটা যুগান্তরকারী, আপনারা জানেন এই কিট সম্পর্কে যারা এত প্রশ্ন করছে, আজকে সকালে আমাকে ইরান থেকে তার মিনিস্টার জানিয়েছেন তারা কত কিট ব্যবহার করছে আমাদের তা জানেন। প্রত্যেক দিন 10 লাখ এভরিডে ইরান সরকার প্রডিউস করে, সেটা আপনি পরীক্ষা করেন। ইরান তো সেই আপনারা যা জানেন, ইরান আমেরিকার সাথে পাল্লা দিয়ে চলে। সেখানে এখন ইনাদের এই কর্তৃপক্ষ ওনারা জমা দেবেন না, আমরা গিয়েছিলাম, তারা জমা নেন নাই, বলতে সিআরও দিয়ে আসেন। সিআরও তো বন্ধ। পয়লা তারা আইসিডিআরবি লোককে ভিতরে এনে বসিয়ে রেখেছিলেন। তারা যখন আমরা বললাম আপনার তো লকডাউন, পত্রিকায় দেখেছি, তা ঠিক আছে আপনারা তো করে দেবেন, দেন, আমাদের আপত্তি নেই। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তি এটা পরীক্ষা করে দেখুক, তা না, এটা আমরা বাজেট দেব, তো বাজেট দেন। তা বুঝতে থাকেন, এখন ওনারা বাজেট তৈরি করবেন, দেবেন, লেনদেন ঠিক হবে, তারপরে ওনারা রিপোর্ট। আর কি করবেন ওনাদের অবশ্য আইসিডিআরবির পরীক্ষাগার আছে, বাকি কারো তো পরীক্ষাগারও নেই। যেই আমরা বলেছি আইসিডিআরবির বন্ধ, ইমিনেন্সকে দিয়ে দেন। কত টাকা লাগবে? আর টাকা পয়সা নেবে না, বেশি নেবে না, এই কম নিয়ম। এই জাতীয় যেখানে জনগণের স্বার্থের বিপক্ষে তারা যে কাজগুলি করছে, এটা অত্যন্ত অনৈতিক। আমার মতো অনৈতিক। এইভাবে দেশের ক্ষতি করছে। তারা পাবলিক ইন্টারেস্টের চেয়ে প্রাইভেট ইন্টারেস্টকে বেশি করে দেখছেন। এই কারণেই আজকে আপনাদেরকে আমরা দেখেছি এই তথ্যকে জনসাধারণের কাছে প্রকাশ করার জন্য। তারপরে এটা তো আপনারা, আমরাই যদি যাই, সে তো আমার কাছ থেকে পয়সা নিলে সে আমার স্বার্থটাই দেখবে, সে ইন্ডিপেন্ডেন্ট তো হবে না, সে তো নিরপেক্ষ হবে না। এটা তো হওয়া উচিত। আমি তো এটা তৈরি করেছি, এটা ভালোকে মন্দ দেখার দরকার, যে যার সাথে আমার সম্পর্কটাই, তো সেটা তো তারাই ঠিক করা উচিত। এটা ওনাদেরকে বুঝাতে পারিনি, ওনাদেরকে আমরা বুঝাতে পারিনি। ওনাদের আপনার সিআরও, তো সিআরও নাম বিএসএমইউকে করে দেন, যারা তো পয়সা লাগবে না, কিছু না, যারা জনস্বার্থে কাজ করে না, আমরা লিখতে পারবো না। তাহলে কোথায় যাবো আমি? বলেন, আপনারাই আমাদেরকে বলেন, আমরা কি করার আছে আমাদেরকে? জাতিকে তারা, এরা সরকারকে পতনের, এরা জনগণকে ক্ষিপ্ত করাচ্ছে, জনগণকে কি করে এটা অকারণে এমব্রাস করছে সরকারকে। এটা তৈরি, বাংলাদেশের একটা প্রতিষ্ঠান তৈরি করেছে, ভালো মন্দ দেখার দায়িত্ব তারা দেখে এটাকে, আমরা মনে করি যে এটা কেন যে করছে আসলে সত্যি কথা বুঝি না। তাতে একটাই এক্সপ্লেনেশন হতে পারে যে সিআরওর মাধ্যমে হলে টাকা পয়সা লেনদেন করা যায়, সিআরও না হলে তো টাকা পয়সা লেনদেন করা যায়। আমরা সরকারের যত রকম ফি আছে দিতে বাধ্য দেব,
যেটি ফিটে বলবে সরকারিভাবে থাকবে সেটা, কিন্তু ওষুধের চালাকি করে জনগণের স্বার্থহানিকর কোনো কাজের সাথে আমরা যুক্ত হতে রাজি নাই। আমরা আমাদের এই বিজ্ঞানীরা এটা বের করেছেন জনস্বার্থে। যত প্রতিদিন দেরির মানি হলো প্রতিদিন কয়েক হাজার লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমরা কলকারখানা খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছি, যেটা হয়তো দেশের সাথে প্রয়োজন। অপরপক্ষে যদি এটা পরীক্ষা না করা হয় এটা একটা বিপজ্জনক অবস্থায় যেতে পারে। এটার জন্য আমাদের এই চিটিং একমাত্র সুরাহা। আজকে যে ইন্ডাস্ট্রি করবে তার গেটে দাঁড়িয়ে থাকতে পারি, সঙ্গে সঙ্গে 50-60 হাজার লোক 2 দিনের মধ্যে আমরা পরীক্ষা করে বলে দিতে পারবো সে এফেক্টে তার বডিতে অ্যান্টিবডি আছে কি নাই। তার ফলে এটা জনস্বার্থে এটা কত বড় একটা সংগঠনকে আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের ঔষধ প্রশাসনকে আমরা এটা বোঝাতে পারছি না। এইটার গুরুত্বটা আমার বিদ্যুৎ বিভাগ বোঝেন, দেশের বিদ্যুৎ কথা আমরা জানি, কিন্তু একটা জনসার সাথে সাথে তারা উদ্গ্রীব হয়ে বলছে যে আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে আপনার এই কারখানার এইটাকে করছেন। এটার নাম হলে ন্যাশনাল ইমার্জেন্সিকে উপলব্ধি করা। কেউ শুনেছেন শুক্রবারে কাস্টমসের লোক কাজ করে, এইটা কাজ করে ডিজি তার এনবিআর মেম্বার, তারপরে রাত্রে 10টা-12টা লোক খুঁজে বের করে, এখন তো লোক খুঁজে পাওয়া মুশকিল, আমাদের মালগুলি খালাস করে দিয়েছে। তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো না, কাকে কৃতজ্ঞতা জানাবো যে প্রতি পদে পদে আমার পায়ে শিকল দেওয়ার চেষ্টা করছেন, আর তাকে জানাবো যে এই ভদ্রলোক কিছুই বুঝেন না। উনার একটা সমস্যা হয়েছে কি এই ব্যাপারে, উনার না হি ইজ এ ফার্মাকোলজিস্ট, না হি ইজ এ ফার্মাসিস্ট, নর হি ইজ এ ক্লিনিশিয়ান। উনি না একজন, উনি হলেন অ্যাডমিনিস্ট্রেশনের ডাক্তার। আবার অ্যাডমিনিস্ট্রেশন, ডাক্তারি অ্যাডমিনিস্ট্রেশন এটা ঔষধ প্রশাসনের। এই কারণে উনাকে কেউ মিসলিড করছে। ভদ্রলোক এমনি ভালো সজ্জন ব্যক্তি, অত খারাপ লোকটা না, একটু বুদ্ধিশুদ্ধি কম, কিন্তু আপনি সজ্জন ব্যক্তি, তার ঘুষ টুস খাওয়ার অপবাদ নাই এসব পড়তো। কিন্তু যে না বোঝার ফলে অন্যের কথায়, যেমন উনি মিটিং করছেন আমাদের সাথে, এক সিআরওকে এনে বসিয়ে দিয়েছেন আর আরেক এজেন্টকে সামনে রেখেছেন যাতে সে কথা শুনতে পারে, আমার তথ্য তাকে দিয়ে দিতে পারে। তো এই জন্যই আপনাদেরকে রেখেছি, আপনারা থাকলে এটি এই কারণ খুব দুঃখের সাথে এই এমন দিনে আপনাদেরকে সবাইকে কষ্ট দিতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা মনে করি যে এটা একটা জনস্বার্থের ব্যাপার, এটা জনগণ দেশের এই যে ব্যাপারটা এখনও দেখেন আমরা জানি না কি অবস্থায় যাব, আমরা কেউ জানি না। সত্যি কথা কি এখন 140 জন, আসলে সত্যিকারে যদি টেস্ট হয়, যেমন ধরেন ইরানের মন্ত্রী আমাকে বলছে আজকে সকালে তারা প্রতি সপ্তাহে তারা 10 লাখ PCR করে, এরপরও তাদের এনাফ হচ্ছে না বলছে। তারা প্রতিদিন যেই কিটের কথা আমরা বলছি, এই জাতীয় কিট তারা তৈরি করছে, প্রতিদিন 10 লাখ কিট তৈরি করে ব্যবহার করে। এবার প্রত্যেকটা লোক একাধিকবার টেস্ট বলতে এটা সুলভ করে দিয়েছে এটাকে। আজকে আপনারা বলেন, আজকে আমি যদি একটা সিআরও উনি করছেন, এই কন্ট্যাক্ট মানে ওনার ব্যবসায়িক এজেন্ট, তাকে যদি আমি 50 লাখ টাকা বা 10 লাখ টাকা দিই, এই 10 লাখ টাকা তো আমার পকেট থেকে দেবো না, আপনার পকেট কেটে দেবো আমি। এইটাকে আমার লক্ষ্য এটাকে 250 টাকা না, এটা কি করে 200 টাকায় করা যায়, আর ওনাদের লক্ষ্য এটা কি করে 500 টাকায় নেওয়া যায়। ওনাদের দাম বাড়লে বাড়বে, ওনাদের এটা একটা উত্তর হতে পারে, জনগণের স্বার্থে দাম বাড়লে বাড়বে, ফলে বলতে হতে আরো কমাইতে পারেন কিনা। সেই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার জনগণের জন্য, জনগণ যাতে তারা এটা বুঝতে পারেন। এটাকে আমার ধারণা এরা সরকারকে একটা শ্রেণী সরকারের বিরুদ্ধে কাজ করছে নানা ভাবে। এটা তো একটা মেশিনের মধ্যে, এটাকে একটা দিন দেরি মানি, একটা দিন কয়েক লক্ষ টেস্ট কম হওয়া। আজকে আমাদেরকে যত দেরি হবে সেটাই, সেই দুঃখ ভারাক্রান্ত দিতে আপনাদের সামনে এসছি। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি বলেন, নাম বলেন। আর জি, হস্তান্তর করা পরীক্ষা করার জন্য হস্তান্তর তো এটা তো বাজার,
এটা যদি আজকে আমি বাজারে দিলে তাহলে আপনি পাবেন। এখন যখন আমার কাছে কিট আছে কিন্তু আমি আপনাদের কারো পরীক্ষা করতে পারবো না, কারণ আমি অথরাইজ হই নাই। তাই আমারটা আমাদের মধ্যেই করতে হচ্ছে আপনাদের, কারণ আমাকে অন্তত 10টা কারখানা, একজন তার 60,000 কর্মী সে খুলতে চায়, সে বলছে ভাই আমাকে একটু খোলা দেন, আর যেটা আমি করতে পারবো না, কারণ আমার অনুমোদন নেই। তা কালকে আমরা যেটা চেয়েছিলাম এটাকে দ্রুত করার জন্য, শনিবার এটা আমরা জানি, শনিবার তার ছুটি সব কিছু জেনেও আমরা প্রতিটি মুহূর্ত ইজ ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা কালকে যেটা চেষ্টা করেছিলাম, কালকে না তার 4 দিন আগেই, তাদের 3 দিন আগেই জানিয়েছি, আপনাদের বলেছি আমরা 12 তারিখে আমরা রক্তের জন্য দরখাস্ত করেছি, 22 তারিখে পেয়েছি, তাও কি প্রধানমন্ত্রীর দপ্তর ইন্টারভিউ করার পরে আপনি দেন নাই। ওনারা ফোন 25 বার করেছে, আমার মতো লোক একজনকে 25 বার ফোন করেছি, করার পর আমার ধৈর্যের খুব অভাব নাই, আমি বলছি করতে থাকি দাদা। আমি দেখি তাহলে আর কি করা, যখন সারাদিনে গেল না প্রধানমন্ত্রীর অফিসে কাউকে পাই কিনা দেখি, তারপরে উনারা হলো, আমরা 23 তারিখ রক্ত পেলাম। এখন এটা গুরুত্বটা বুঝতে পারছেন না। এটা যেমন ধরেন আজকে উনারা মনক্ষুণ্ণ যে আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রীদের প্রশংসা করেছি, সেই জন্য উনারা খুব মনক্ষুণ্ণ। আরে রাতের 12টার সময় যে মন্ত্রী যদি ফোন ধরে তারপর বলে যে আমি বলে দে, তার সেখানকার আমাদের অ্যাম্বাসেডার সাহেব, যেখানে বেজিং আর গঞ্জুর অনেক দূরত্ব, তার লোক পাঠিয়ে মালটাকে প্লেনে উঠিয়ে দিয়ে, তার জন্য এটাকে উনার লাভ হয়েছে না আমার, এটা দেশবাসীর লাভ। উনি গুরুত্বটা উপলব্ধি, তো এর জন্য আমি কৃতজ্ঞতা জানাবো না। আজকে এনবিআর এর চেয়ারম্যান সাহেব কেন এটাই করেছেন, আমি শুল্কের ব্যাপারে আমি পরে ফয়সালা করেন, এখন অন্তত ছাড়া কাজটা করতে দেন। আমরা প্রমিশনারি নোট দিয়ে দিচ্ছি, বলতে আমার মতো লোককে 1 কোটি 2 কোটি টাকা দিয়ে বিশ্বাস করতেই পারেন। আমি গণস্বাস্থ্যের পক্ষে এবং গণস্বাস্থ্যের পক্ষে দিচ্ছি, যা আপনার দেনা পাওনা হবে পরিশোধ করে দেব। আমি কোনোখানে ন্যায্য আপনার পাওনা প্রত্যেকটা পরিশোধ করব, কিন্তু ঘুষ দেব না। গণস্বাস্থ্য 48 বছরে কাউকে ঘুষ দেই নাই। এইটা প্রোডাক্ট বাজারে আসুক চাই না আসুক, আমরা ঘুষ দেই নাই, দেব না। যাতে এই দুর্নীতির অংশীদার আমরা হব না, হব না। এটা আন্দোলন করে যাব, আমাদের দুঃখ প্রকাশ করবো আপনাদের কাছে, কিন্তু এটাকে আপনাদের সবাইকে নিয়ে এই করা ছাড়া এখানে এইটাই নেই। সেখানে আজকে যে জন্য গতকাল আমাদের ছিল যেটা আপনার উত্তরটা দিয়ে আমি অন্যদিকে চলে গেলাম, যে ছিল যে এটা সবার সামনে, এটা এত বড় দেশের জন্য একটা গৌরবজনক, সবার সামনে এটা একটা আনন্দ পেলাম আর কি। আপনারা যদি আমাদের একটা হাততালি দেন, এটা আনন্দ। এটা কি আপনি যে বলেন যে ভালো কাজ করেছেন, এটা আমরা তো অনুপ্রাণিত। এনারা কতক্ষণ কাজ করছে আপনারা চিন্তা করতে পারেন না। রাতে 3টা তখনও কাজ করছে, ল্যাবরেটরিতে আছে, তখনও আছে ফোন বাইরে এইতে করে, সেটা চেষ্টা কত দ্রুত করা যায়। এই জন্য তো ওনারা অন্য পয়সা পাবেন না, কিন্তু দেশবাসী আনন্দটা হলো আমরা দেশের একটা উপকার করেছি। সেই জন্য সবার সামনে ওই কিটটাকে তাদের পরীক্ষার জন্য, পরীক্ষা করে সফল হলে অনুমোদন দেবেন। আমরা কিন্তু একবারে বলেন কিট আপনাকে দেওয়ার আপনারা এখানে এসছেন, এটার মানে কি যে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন না, আপনারা শুনতে এসছেন, আপনাদের মতবাদ আছে। তো এটাকে কেন ওইটাকে ইস্যু করছে আমরা এটা বুঝতে অক্ষম। সত্যি কথা বলতে কি, তা ওনারা বলছে ঠিক আছে যাবেন, আজকে গিয়েছে, আজকে বলছেন যাবো না। কি ব্যাপার? সিআরও দিয়ে আসেন। সিআরওটা কি ব্যাপার? কন্ট্রাক্ট রিসার্চার, সে কে? একটা মাঝখানের একটা ফরিয়া, একটা দালাল। ডক্টর জাফরুল্লাহ বক্তব্য রাখছেন। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, দেশ সংবাদে বিরতি থেকে ফিরছে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত দেশ সংবাদে। খনার বচন অনুযায়ী বৈশাখে কাটিকুটি, জ্যৈষ্ঠে দুধের বাটি। জ্যৈষ্ঠে বাজারে আসবে পাকা আম, কিন্তু করোনা বাস্তবতায় এবার চিত্র ভিন্ন। এর প্রভাব পড়তে পারে বলে শঙ্কায় আমবাগান মালিক ও ব্যবসায়ীরা। এসে বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন।
মৃদু মন্দ বাতাসে আয়েশি দোল খাচ্ছে থোকা থোকা আম। সবুজ আমের থোকা ডালে ডালে তাই স্বপ্ন বুনছেন রাজশাহীর আম চাষিরা। যত্নের মধ্যে কেবলই চলছে পূর্ণতার অপেক্ষা। করোনায় বিপাকে আম চাষিরা। বুক ভরা স্বপ্ন থাকলেও করোনার কারণে এবার মনে শান্তি নেই রাজশাহীর আম চাষিদের। সারা দেশে লকডাউন কয়েক মাস অব্যাহত থাকলে এর প্রভাব পড়তে পারে বলে শঙ্কায় আমবাগান মালিক ও ব্যবসায়ীরা। ভাইরাসের কারণে খুব সংকটপূর্ণ এই অবস্থাতে আমাদের আম চাষি যারা ভাই আছে এই বছরে আমের উৎপাদন মানে 90%ই কম। আশঙ্কায় আছি যে এটা বাজারজাতকরণের জন্য, যেমন পরিবহন সেক্টর যদি ওই সময়তে ওপেন না হয় তাহলে আমরা মানে বিরাট মার খাবো। আম চাষিরা বলছেন এবার আমের ফলন কম, তবে করোনা ভাইরাস নিয়েই উৎকণ্ঠায় তারা। এমনটা চলতে থাকলে আমের বিরামহীন বেচাকেনা বেচতে যেতে পারে। আমি ব্যবসা করছি 10 বছর থেকে, কিন্তু এই বছরে আম নাই বাগানে। ভাইরাসের অবস্থায় এই আমরা কি করে খাই, তাই সরকারের আবেদন একটু আমাদের দিকে একটু নজর করলে খুব ভালো হয়। রাজশাহীতে প্রায় 17,573 হেক্টর জমিতে আম বাগান আছে। এসব জমির বাগান থেকে হেক্টর প্রতি 10 থেকে 12 মেট্রিক টন আম উৎপাদন হয়ে থাকে। আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণের বিষয়ে উচ্চ পর্যায়ের প্রস্তুতি এখনই নেয়ার দাবি আছে বাগান মালিকদের। তবে শ্রমিক চলাচলে কোনো বাধা নেই দাবি কৃষি কর্মকর্তার। গ্রামের যারা কৃষক তারা কিন্তু নিজের বাগান নিজেই করে পরিচর্যা, যারা বড় কৃষক তারা বাড়তি লেবার নিতে হয়। আমরা এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে আমরা মৌখিকভাবে বা লিখিতভাবেই করছি যে এই বিষয়ে তারা সহযোগিতা করার জন্য, এবং তারা সহযোগিতা করছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা হয়তো অর্জিত হবে, কিন্তু বর্তমান বাস্তবতায় দেশে বিদেশে আম বাজারজাত করতে শঙ্কায় আছেন চাষি ও ব্যবসায়ীরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দেশ সংবাদে ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।